যে মারা গেছে ভাই, আমি তার বড় ভাইয়ের বউ। আমার জামাইয়ের নাম হচ্ছে কাউসার আহমেদ। তো মনে করেন আপনি মানুষের সন্দেহ কী কারণে করে? সন্দেহর কিছু কারণ থাকে হয়তো, এ কারণে তো মানুষের সন্দেহ করে। ও যেগুলা কাজ করছে বা ওর বাবা মিলে যেগুলা কাজ করে যাইতেছে আমাদের সাথে, এটা মনে করেন সন্দেহ এমনিতে চলে আসে। আমরা যে লাস্টটা এই সকাল থেকে আমাদের ফোন দিছে 4:30 বাজে, আমার শ্বশুর আমাকে ফোন দিছে, বলছে যে সজীবরে ডাকাইতে কুপাইছে, তো তোমরা ফোন দিয়ে জিজ্ঞেস করো তো ইব্রাহিম রে। মানে ইব্রাহিমের ফোন নাম্বার তো আমাদের কাছে নাই, আর যে যারে খুন করছে তার বোর নাম্বারও আমাদের কাছে নেই। আমাদের কি করতে হবে, আমরা থাকি হচ্ছে মদনপুর থেকে আমরা কাশপুর যাই। কাশপুর যাওয়ার পরে মনে করেন বোর কাছে যাইয়ে বোরে জিজ্ঞেস করে, ওরা কিছুই জানে না। পরে ওর বউরে খবর দেওয়ার পর আমরা ইব্রাহিমকে ফোন দেওয়ার চেষ্টা করি। ইব্রাহিমও বলে কি যে সজীব এখনও জীবিত আছে ভাই, আপনি একটা মিনিটের জন্য তার সাথে কথা বলাই দেন, যে ঠিক আছে সে আহত হয়েছে, সে তো একটা মিনিট কথা বলতে পারবে সে কে তাকে মারছে। সে তারা সবসময় জন্য নারাজ হয়েছে যে কথা বলতেই দেয় নাই, কারণ যদি কথা বলে তাহলে তো খুনির নামটা বইলা দিব যা ইব্রাহিম আর গায়ে হাত তুলছে বা মারামারি হয়েছে। এগুলোও কখনো বলানোর মতন চেষ্টায় রাখে নাই বা বলতেও দেয় নাই। হ্যাঁ, লাস্টে হয়তো বা ওর পোলারে অনেক ভালোবাসতো, পোলারে দেখতে চাইছে, বউর সাথে কথা বলতে চাইছে। একটা মানুষ যখন মৃত্যুর পথে লড়ালড়ি করে তখন তো কিন্তু সবার সাথে, মার সাথে কথা বলতে চায়, বউর সাথে কথা বলতে চায়, সবার সাথেই কথা বলতে চায়। কিন্তু ওরে যেভাবে মারছে, একটা মনে করেন গরু মরা যেভাবে দাপায়, ও মনে হয় সেভাবে এত কষ্ট পায় দুনিয়ার থেকে ওই ত্যাগ করছে। তারপরও এত কিছু করার পর ওই লাশটা নিয়ে এসে আমাদের কাছে আসছে। আমি শুধু তাকে জিজ্ঞেস করলাম, ভাই সে তো নিজের ভাইরে কাউসারে এত ভালোবাসতো না, আর আপনি তো সৎ ভাই, তারপরও আপনার এই কলিজার থেকেও বেশি ভালোবাসতো, আপনি এই কলিজার ভাইরে আপনি কীভাবে মারলেন? আমার শুধু সে একটা কথা বললো যে না দেখবো না, আমি মারি নাই। তা মারেন নাই, ভালো কথা, তাহলে আপনি আমাদের তার সাথে একটু কথা বলাই দিতেন। আর যে মানে যেখানে লাশটা নিয়ে আসছে ব্রিজের নিচে, ওইখানে থেকে তারা শুধু আমি এই কথাটা জিজ্ঞেস করছি, সে তার সাথে সাথেই মনে করেন যে তদন্তকারী ইসের ভিতরে আছে তাকে ফোন দিয়ে বলে যে তাকে নাকি আমরা মারতাছি, আমাদের লাশ ফালাই দিয়ে তাকে মারতাছি। সেখান থেকে সে ওই এসপি বলে যে তুমি ওইখান থেকে সইরা যাও, আমরা এটা পরে দেখতেছি, লাশ এটা তদন্ত পোস্টমর্টম করা লাগবে, ওরা ঢাকা মেডিকেলে নিতে হবে। পরে আমাদের ওরা মানে সাইরা দেয়, তখন ওইখান থেকে আমরা ঢাকা মেডিকেলে নিই। ওখানে আমাদের শ্বশুর থাকে, যে খুন হয়েছে তার বাবা থাকে, তার বাবাও আমার সাথে যায়। যাওয়ার পরে সে বারে বাধা দিয়েছে যাতে আমরা পোস্টমর্টম না করি, এইগুলা মনে করেন তথ্যগুলো না বেরোয় আসুক, যাতে আসামির কেস কাছারি এগুলো না হোক। ধামা চাপা দিয়ে সে মাটি দিতে চাইছে এই জিনিসগুলা। তা আমরা এইগুলা হইতে দিতে পারি না ভাই, আমরা হইতে দিতে পারি না মানে কি, মানে এইগুলা তো মনে করেন সরকারই দিবে না, কারণ আমরা যদি এগুলা মাটি দিয়ে দিতাম, সেই মাটির থেকে উঠাইও লাস্টে মনে করেন পোস্টমর্টম করতো, কারণ এইগুলো আমাদের কখনো এরা দিত না। যার কারণে আমরা বাধ্য হইয়া পোস্টমর্টম করলাম। আমরাও চাই আমার ভাইয়ের খুনির মনে করেন বিচার চাই, সবার কাছ থেকেই শাস্তি চাই। মানে একটাই কথা, যে তানার বাবা সে শুধু একটা কথা বলে যে আমার এক ছেলে হারাইছি, আরেক ছেলে হারাবো, তার আরেক ছেলে হারাবো। আচ্ছা ঠিক আছে, ছেলে হারাবো না, কিন্তু ছেলের এত ভালোবাসা দিতে দিতে প্রতিনিয়তে এত অন্যায় করে যাইতেছে, সে অন্যায়টার কি মানে কোনো নাই, শাস্তি নাই? তার কি শাস্তির দরকার নাই? সে আজ আমার ভাইরে খুন করছে, 2 দিন পরে আমার শ্বশুরও তো খুন করতে পারে, সে তো তার বাবার গায়েও অ্যাটাক করতে পারে নাকি? তো এই কারণে আমরা চাচ্ছিলাম তার বিচারটা, কিন্তু আমার শ্বশুর কোনোভাবে আমাদের আগে দিতেছে না। এবং আমি তার বউকে আমাদের বাড়িতে নিয়ে আসছি, বা তার ছেলে আমাদের সাথে আছে, আমাদের এখানে থাকে। ওরা তো বরিশাল যায় কখনো থাকতে পারবে না, কেন যখন সজীবে ছিল, যে খুন হয়েছে ছিল, সেই তার বউরে নিয়ে বরিশাল থাকতে পারে নাই, আমার শ্বশুরের ঘরে থাকতে পারে নাই। আর এখন মিরু তো মরে গেছে গা, তো এখন কি ওর বোর যন্ত্রণায় থাকতে পারবে? ইব্রাহিমের বোর যন্ত্রণায়, ওর রোহানির যন্ত্রণা, এর জন্য আমরা আমাদের এখানে নিয়ে আসছি। তা আমার শ্বশুর একটা কথাই বলে আমার স্বামীকে, বলে কি যে তুই আজকের পর থেকে তুই আমার শত্রু হয়ে গেছিস। পর আমি একটা কথা জিজ্ঞেলাম, বাবা আপনার ছেলে আপনাকে কতটুকু ভালোবাসে, আপনি কি এটা জানেন না? আপনি কেন শত্রু কইতাছেন? হ্যাঁ ভাই হারাইছে, হ্যাঁ কাছে থেকে বাইরে দেখতে পারবো, যার কারণে সে বরিশাল আপনার নিতে দিতেছে না। আর বরিশাল আর এইখানে পার্থক্যটা কি? এই জমি তো আপনারাই কষ্ট করে কিনছেন, আপনার নামেই তো আছে, আমার শাশুড়ির নামে তো আর দেন নাই। এখানে তো আপনি চাইলেও যখন তখন যাইতে পারবেন। কই না আমি ওইখানে যাইতাম না, আমার অপমান করছে। আরে আমি কইলাম, বাবা আপনার কাছে কি আপনার সন্তানের থেকে আপনার অপমানটা বেশি বড় হয়ে গেল, যে আপনি নিজের ছেলেরে এক মুঠ কবরে মাটি দিতে পারলেন না? আমি যখন লাশটা নিয়ে আসছি এখানে, সবাই কান্নাকাটি করতেছে, তখনও আমি ফোন দিছি ওনাকে
ফোন দিয়ে বললাম যে আব্বা যা কিছু হোক আপনি সব কিছু ভুইলা আপনি আপনার ছেলের একটু মাটি দিতে আসেন। সে আমাকে বলে কি, আমি জিজ্ঞেস করি আপনি কোথায় আছেন, কয় আমি আমার জায়গা মতন আছি। আমি কই তা আপনি আসবেন না, কয় কি না আমি আসবো না। কেন আসবেন, আমি ওইখান থেকে অপমান হয়ে আসছি। আমি কই আপনার কি এখন অপমানটা বড় নাকি আপনার সন্তান বড়? হ্যাঁ বলে কি না আমি আসবো না। আমি আপনার ছেলের মাটি দিতেন না, কয় না আমি মাটি দিব না, তোমরা নিয়ে গেছো না বরিশাল আমার আনতে দাও নাই। পরে এই কথা বলেই সে ফোন কাইটা দেয়, বা বলে না যে মাটি তোমরা দিছো বা ব্যবস্থা করছো, কি করবা আছে না বাবার থেকে কিছু জিজ্ঞেস, আমি আসতে পারতেছি না, তোমাদের ভালো একটা পরামর্শ দিলাম, তোমরা পরামর্শ অনুযায়ী কাম করো। কিন্তু এরকম কোনো কিছু সে আমাদের আশ্বাস দেয় না। তারপর থেকে 2 দিন যায়, 2 দিন পরে একদিন ফোন দিছে আমাকে, বলে সুমনা কোথায়, সজীবের বউ কোথায়? আমি কই আপনি কথা বলবেন, নেন কথা বলেন। সুমনা শুধু একটা কথা জিজ্ঞেস করে, সুমনা তুমি বরিশাল আসবা না? সুমনা এই সজীবের বউ বলে কি যে যেখানে আমার স্বামী নেই সেখানে আমি যাই কি করব? আপনারা তো আমার আজই 2 দিন মরে গেছে, 2 দিনের মাথায় আজকে আমার ভুলে গেছেন, আমার খবর নেন না, আমি ওইখানে যাই কী করবো? কয়েক আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমার শ্বশুরের শেষ। তখন মনে করেন আর শ্বশুরে তার সাথেও যোগাযোগ করে না, আমাদের সাথেও যোগাযোগ করে না। তারপরে 2 দিন 3 দিন 2 দিন যায়, যাওয়ার পরে ফোন দিছে রাত্রেবেলা, কয় কি ওর কি দেখি করলা, খরচ টরচ কিছু করলা না। অ্যান্ড কথা বলতে কি ভাই, তার বাবা এতদিন কামাইছে, মানুষরে খাওয়াইছে, তার বড় পোলার এত কিছু দিছে, আজ তার ছোট সন্তান মানুষের কাছ থেকে টাকা, তার মামাদের কাছ থেকে টাকা নিয়ে তার মানে যতটুকু করার ততটুকু আমাদের করতে হইতেছে। এমন তো না যে আমাদের কিছু কইরা দিছে না, আমাদের একটা বাড়ি কইরা দিছে না, হয়তো বা সে তার একটা দাবি তার সন্তানের পড়াশোনা শিখাইছে ঠিক আছে। তার বড় পোলা যে খুন করছে ইব্রাহিম নাম, তার পিছে তো প্রতিনিয়তে টাকা খরচা করে আসতেছে। একটা গাড়ি মানে প্রথমে একটা গাড়ি কিনা দিছে, প্রথম গাড়িটা কিস্তিতে নামাই দিছে, সেই গাড়িটা ওরা আমার দেবরে কিস্তি চালাই এটা শোধ দিয়ে দিছে। পরে অনেক কষ্ট পাইছে যে বাবা আমার বিদেশ থাকতে বলছে আমার নামে গাড়ি কিনা দিব, সেই গাড়ি আমারে না দিয়ে আমার বড় ভাইরে দিছে। পরে কাছে ঠিক আছে সজীব তুই মন খারাপ করিস না, তোর আমি আরেকটা গাড়ি কিনা দেবো। যখন আমাদের মদনপুর ইসমাইনি ওইখানে আমাদের একটু জমি আছিল, ওই জমিটা সজীবের কথা মতন বেচার পর সজীবের ঘরে টাকা রইছে, ওই ইব্রাহিম যায় ওর শাশুড়ির কাছে যে বলে যে টাকাটা এই সজীবে দিতে বলছে, টাকাটা দাও। এখন তার টাকা সে কি ঘরে ধরে রাখতে পারবে? তা ওর শাশুড়ি টাকাটা নিতে পারে নাই, টাকাটা দিয়ে দিছে ইব্রাহিমকে। ইব্রাহিমের টাকাটা নিয়ে গাড়ি কিনা মনে করেন সজীবে কইছে সজীবে নামে করে দিব, অথচ সজীবরে সে গাড়ি দেয়নি, না দিয়ে নিজে এই গাড়ি নিয়ে চালাইছে। সজীব আর রাগ করে গাড়িতে কখনো আর যাইতো না, ডিউটিও করতো না। লাস্টে মনে করেন কইছে যে ভাই তুই তো আমার সব কথাই শুনিস, তুই আমার একটা টিপ মাইরা দে, লাস্টে বলছে। পরে ও বলছে যে আর ওর এমনিতে ইব্রাহিমের প্রতি খুব মায়া, নিজের ভাইয়ের প্রতি যতটুক মায়া না মায়া তার থেকে বেশি ইব্রাহিমের প্রতি। ইব্রাহিম যদি একটা কথা বলে কখনো সজীব ফালাইতে পারে না, সেই ভাইরে সে কিভাবে খুন করতে পারে বলেন? আমি সবার কাছে একটাই প্রশ্ন রাখি যে ভাই সে যে কতটা নিকৃষ্ট মানুষ, আপনি তার কথা শুই না বা তার চোখের পানি দেখা কেউ বিশ্বাস করতে পারবেন না সে কতটা জঘন্য মানুষ। একটা নিজের ভাই, হয়তো বা মা 2টা হইতে পারে, বাপ তো একটা, রক্ত তো একটা, সেই ভাইরে কিভাবে সে খুন করতে পারে? আর যেগুলা খুন যে করছে সন্দেহ, শুধু আমরা যে মুখে বলতেছি সন্দেহ সেটা না, যে কাজগুলা করছে এগুলা মনে করেন হ্যাঁ গাড়ির ভিতরে ছুরি আছে, লাঠি আছে, আর যেখানে ক্ষত হয়েছে এগুলা ছুরির সাথে পুরো মনে করেন ক্ষত জায়গা চিহ্ন জায়গা পুরো হুবহুব মিল আছে, ঠিক আছে। তো মনে করেন এইগুলা যতই পুলিশ যে এসপি লড়তাছে, এসপিরে টাকা দিক বা যেভাবে হ্যাঁ হাত করে নিক ক্ষমতা দিয়া যে কোনোভাবে সে আমাদের কোনোভাবে ভাষা নিতেছে না। মূল দাবিটা এটাই থাক যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, খুনির শাস্তি চাই ভাই। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী এটা সুনজর দিবে, হ্যাঁ। বিচার মামলা চলমান দিন আমরা কারো দোষী সাব্যস্ত নাই করি, পুলিশ তারাও অনেক সৎ পুলিশও আছে, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আমরা সবাই মনে করেন আমি জনগণের কাছে বলতে চাই একটা কথাই যে আমরা দোষী করতেছেন, কিন্তু এই খুনির যে অরিজিনাল আসামি তাকে ধরাই দেওয়ার জন্য মানে বিচারটা করে দেওয়ার জন্য হাতে পায়ে অনুরোধ করতেছি ধইরা যারা জানি বিচারটা করে দেয়। কারণ এই সন্তান এই বোর কি ভবিষ্যৎ হইব? এমন তো না যে আমার শ্বশুরের এমন কিছু আছে তাদের সারা জীবন খাইয়া পইরা চলে যাইতে পারবো। এখন আজ 2 দিন মরছে, 3 দিন ওদের দেওয়ার মতন কিছু নাই, ওদের দিব টাকাটায়? বলেন আমাকে এই কথাটা। এমন আমি সবার দেশের কাছে মানুষের কাছে বলি যে তাদের একটা ব্যবস্থা জানি কইরা দেয়, আর মনে করেন এই বিচারটা জানি কইরা দেয় সবাই মিলে, হ্যাঁ হত্যাকারীর বিচার হোক। ঠিক আছে দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা সজীবের ভাবির সাথেই কথা বললাম, তিনি বিস্তারিত কথা বলল
তো কথাগুলি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা শ্রদ্ধা রেখেই বলতে চাই যে আপনারা এই অন্ততপক্ষে এই বিচারটার দিকে আপনারা সুনজর দেন। একটি তার ওয়াইফ এবং তার একটি ছেলে আছে, ছোট্ট একটি ছেলে, এদের ভরণ পোষণ, এদের দায়ভার সারা জীবনের কে নিবে? তো আপনাদের কাছে এই দাবি রেখেই এর দৃষ্টান্তমূলক শাস্তির একটা আশা করি আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।